জীবনের এই পর্যায়ে এসে যখন পিছনে ফিরে তাকাই, তখন যে শুধু আমি চলচ্চিত্রের দৃশ্য দেখি তা নয়, আমি দেখি এক দীর্ঘ পথ চলা, অসংখ্য স্বপ্ন, পরিশ্রম, ব্যর্থতা আর উঠে দাঁড়াবার ঝলক। আমি হার মানতে রাজি না, হার মানা নয়। সুপ্রিয় দর্শক, আমি মাসিদ রনো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি, একজন কিংবদন্তি অভিনেত্রী, যিনি নিজে একজন ইতিহাস, যার লেগেসি একটা ইতিহাস। তিনি আর কেউ নন, কোহিনূর আক্তার সুচন্দা। আপা কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো এবং আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে আজকে আপনার বিপরীতে বসার সুযোগ পেয়েছি আমি। আমি খুবই আপ্লুত আসলে। না, আমারও খুব ভালো লাগছে আপনাকে দেখে, এই প্রজন্মকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে। কারণ আমাদের তো এখন সত্যি কথা বলতে কি, আমরা তো অতীত হয়ে গেছে, আমাদেরকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যে ভোলেন নাই, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। না আসলে আপনি যেটা বলছেন এটা আমাদের জায়গা থেকে বলতে গেলে একেবারেই ওটা আমরা মনে করি না, কারণ শেকড় এবং পেছনের গল্প, যদি অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে তো আসলে সামনে আগানো যায় না এবং সামনের ভবিষ্যৎটাকে নির্মাণ করা যায় না সুন্দর করে। তো আপনারা আমাদের ফিল্মের যে গোড়াপত্তনটা তো করে দিয়েছেন এবং যে ভিত্তি তৈরি করে দিয়েছেন, সেটার উপরে দাঁড় করিয়েই তো আজকের ঢালিউড। এই যে দীর্ঘ পথ পরিক্রমা, পিছনে ফিরে তাকালে কি কি দেখতে পান আসলে? জীবনের এই পর্যায়ে এসে যখন পিছনে ফিরে তাকাই, তখন যে শুধু আমি চলচ্চিত্রের দৃশ্য দেখি তা নয়, আমি দেখি এক দীর্ঘ পথ চলা, অসংখ্য স্বপ্ন, পরিশ্রম, ব্যর্থতা আর উঠে দাঁড়াবার ঝলক। হার মানা নয়, আমি হার মানতে রাজি না, হার মানা নয়। নিজের স্বপ্নের প্রতি সৎ থাকা এবং কখনো হাল না ছাড়া। যখন জীবনব্যাপী সম্মান আমি হাতে পাই, তখন মনে হয় এই সম্মান শুধু আমার একার নয়, মনে হয় এই সম্মান আমার পরিচালকদের, আমার দর্শক, আমার সহকর্মীদের। এটা ভাবলেই আমার ভালো লাগে। আপনার তো অনেক লম্বা চলচ্চিত্র ক্যারিয়ার, এমন কোনো ব্যক্তিত্ব আছেন যাদেরকে আপনি কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন? অবশ্যই আছে। প্রথমত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি যিনি আমাকে চলচ্চিত্রে প্রথম এনেছিলেন। তিনি একজন অভিনেতা, চিত্রশিল্পী এবং পরিচালক। তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুভাষ দত্ত। আর একজনের কথা আমি না বললেই নয়, বলতে চাই। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আলহাজ শফি বিক্রমপুরী। তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং তিনি হল মালিকও ছিলেন। তো এই দুইজন ব্যক্তির কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার এই জীবনের তাদের যে দান, তারা যেভাবে আমাকে অনুপ্রাণিত করেছিলেন, সেই দিনগুলো আমি কোনো দিন ভুলব না। আমার হৃদয়ের মণিকোঠায় সেটা রয়ে গেছে এবং চিরদিন থাকবে, আমরণ থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আপনি বলছিলেন যে সুভাষ দত্ত আপনাকে চলচ্চিত্রে এনেছে, আপনার সেই চলচ্চিত্রে আসার গল্পটা কেমন ছিল, এটা একটু সত্যি শুনতে চাই। না, সেটা তো অনেক বড় কাহিনী। এত বড় কাহিনী বললে তো হবে না। সেটা বলতে পারেন এমন একটা ঘটনা যে কাজী খালেক সাহেব উনি অভিনেতা ছিলেন, পরিচালকও ছিলেন। তো উনি আমার বাবার খুব বন্ধু লোক ছিলেন। তো উনি একদিন আমার বাসায় বেড়াতে গেলাম। তো উনি তো আমাকে দেখে খুব খুশি বলে, আরে তোমার মেয়ে তো খুব সুন্দর, খুব দেখতে ভালো, ছবিতে দিবে নাকি? তো আমার বাবা কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন, হাসলেন। এরপরে উনি করলেন কি, উনি বললেন যে দেখি তুমি সিনেমায় দাও আমি একটু ওর স্ক্রিনটা টেস্ট করে দেখি যে ওর ক্যামেরায় ফেসটা কেমন আসে, দেখতে কেমন লাগে। একদিন কি করলেন, উনি একটা
ওনার একটা শর্ট ডকুমেন্টারি বলে ওইরকম একটা ইয়েতে একটা দৃশ্য উনি শ্যুট করলেন, কাজী খালেক সাহেব। তো যাই হোক, এখানে কিন্তু এটা দি এন্ড। আর আমি জানি না কি হয়েছে না হয়েছে, আর কোনো কথা না। তারপরে একদিন হঠাৎ করে আমরা তখন গ্যান্ডারিয়াতে থাকি, তখন হঠাৎ দেখি কলিং বেল। তখন আমার বাবা বাসায় ছিলেন না, মা ভিতরে ছিলেন। তো আমি যে দরজাটা খুললাম, তো খোলার পরে দেখি একজন পাতলা ছিপছিপে একজন ভদ্রলোক এসে বললেন, আপনার বাবা আছেন? আমি বললাম না, উনি বাসায় নেই। তো উনি তখন পকেট থেকে কাগজটা বের করে, একটা কাগজ, একটা চিরকুটের মতো একটা কাগজ বের করে আমাকে দিয়ে বললেন যে তুমি এই কাগজটা তোমার বাবাকে দিও। আচ্ছা ঠিক আছে। তারপর উনি চলে গেছে। তারপরে ওইটা আমি কাগজটা, আমার বাবা আসছেন, আমি বাবাকে দিয়েছি। তারপরে আর কিছু আমি জানি না যে কাগজে কি লেখা ছিল, কি জন্য কাগজটা দেওয়া, আমাকে কিছুই বলা হয়নি। আমি কিন্তু কিচ্ছু জানি না। আর আমাদের এরকম একটা পারিবারিক ব্যাপার ছিল। আর আমি আমার বাবা মাকে, সবাইকে, বড়দেরকে আমি এত সম্মান করতাম যে আমাকে কোনো প্রশ্ন না করলে বা অযথা কোনো কথা বলা বা কোনো করা, জিজ্ঞেস করা, এরকম আমার ছিল না, অভ্যেস ছিল না। তো যাই হোক, অনেক পরে একদিন আমার মা বললেন যে তুমি একটু একটা শাড়ি পরে রেডি হও। তা আমি তো তখন কলেজে পড়ি, সালোয়ার কামিজ পরি। তো ঠিক আছে, মার কথার অবাধ্য তো কখনোই না। তো মার একটা সুতি শাড়ি, আমার পরিষ্কার মনে আছে, লাল কালো ডোরা, সেই শাড়িটা বের করে দিলেন উনি। আমি শাড়িটা পরলাম, পরে রেডি হলাম। তখনও জানি না যে ব্যাপারটা কি, কোথায় যাব। তখন আমি মাকে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, মা কোথায় যাব? বলে তোমার অত জানার দরকার নেই, তুমি রেডি হয়েছো? আমি বলছি হ্যাঁ। তা বলে তাহলে তুমি যাচ্ছ এমন একজন ব্যক্তির বাসায় যে তুমি তাকে চিনো। তা আমি একটু অবাক হলাম, আমি চিনি? তো মা বললেন হ্যাঁ, তোমার বোধহয় মনে আছে কিনা জানি না, পরিচালক অভিনেতা সুভাষ দত্তর বাসায় উনি দাওয়াত করেছেন আমাদের সবাইকে। তো আমি তো যাব না, তোমার আব্বা তোমাকে নিয়েই যাবে। তা বললাম ঠিক আছে। তারপরে তো আমি ওই শাড়ি পরে ওনার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দরজা, গেটে বেল দিতে একজন লোক এসে দরজা খুলে দিল। দেওয়ার পরে আমরা সামনে গেলাম, দেখলাম একটা চেয়ার বিশাল আকারের, আর এপাশে আরও কতগুলো টেবিল, মাঝখানে টেবিল, চেয়ার। চেয়ারটা দেখে আমার মনে হলো যে এটা মানে উনিই বসেন, দত্তবাবু হয়তো বসেন, কেন চেয়ারটা দেখে মনে হচ্ছে মালিক বসারই চেয়ার। আর উল্টা দিকে যে চেয়ারগুলো, সেখানে আমরা দুজন, আমার আব্বা আর আমি বসলাম। বসার পর আমরা বসে আছি, আর আমি মনে মনে ভাবছি যে ওনাকে তো আমি চিনি, কিন্তু কোন ছবিতে যেন দেখেছি অনেক আগে, সেটা ঠিক মনে করার চেষ্টা করছিলাম। যাই হোক, ইন দি মেন টাইম উনি ঢুকলেন, এসে চেয়ারে বসলেন। আমি সালাম দিলাম, বলো বসো বসো। বসলাম। তো বসে আমি আমার একটু হাসি পাচ্ছিল। তখন আমার মনে পড়ে গেছে যে উনি এরকম কমেডি রোল টোল একটু করতেন। আমার হাসি পেয়ে গেছে। এখন আমি ভাবছি যে হাসিটা কি, আমার আবার অভ্যেস আছে, হাসি উঠলে আর থামে না। আমি করছি কি, ওই টেবিলের ওপরে আঁচ কাটতেছি নখ দিয়ে। আমি ওইটা ভাবছি না, আমি তাকাচ্ছিও না, আমি টেবিলে পরে নখ দিয়ে আঁচ কাটছি। তখন উনি আমাকে বলছে, না না, তোমার এত বড় নখ কিন্তু রাখা চলবে না, এটা কেটে ফেলতে হবে। তো আমি একটু অবাক ওনার দিকে তাকালাম, কেটে ফেলতে হবে কী ব্যাপার, সবই যেন একটা ফিসি ফিসি, কেমন একটু লুকোচুরি খেলার মতো। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি বললেন যে আমি একটা নায়িকা খুঁজছি একটা ছবি করার জন্য। সেটা আমার ছবির নাম কাগজের নৌকা, এবং সেই ছবির নায়িকা হচ্ছে একজন ডাক্তার পড়ছে আর কি, ডাক্তারি পড়ছে, এরকম একজন মেয়ে আমি খুঁজছিলাম। কিন্তু এটা আমার সুতরাং, ওনার প্রথম ছবি সুতরাংয়ের আগে এই ছবিটা করার কথা ছিল, কিন্তু উনি যেরকম
উনি কল্পনা করেছেন যে নায়িকা কেমন লম্বা হবে, কেমন দেখতে হবে। একটা পরিচালকের, প্রত্যেকটা পরিচালকের তো একটা চিন্তা ভাবনা থাকে, অবয়ব সব কিছু ভাবেন। তো উনি তখন ওইরকম খুঁজে পাননি। তখন উনি বললেন যে আমি সুতরাং করলাম, আর তারপরে আমি আর ওই ছবিটা করা হয়নি। তো যাই হোক, আমি তোমার দেখেছি, আমি এখন দেখলাম তোমাকে সামনে, তো আমার খুব ভালো লেগেছে। তো আমার আব্বাকে জিজ্ঞেস করলেন ওকে কি ছবিতে দিবেন নাকি নায়িকা চরিত্র। তো আমার বাবা বললেন এই মুহূর্তে আমি বলতে পারবো না, কেন আমার ফ্যামিলির সাথে আলাপ করতে হবে, আলোচনা করতে হবে তারপরে। তো যাই হোক, এইসব কথাবার্তা হলো, হওয়ার পরে তারপরে আমাদের কথাবার্তা হলো, নাস্তা পানি খাওয়া হলো, সব হলো শেষ। এবার আমাদের চলে আসার পালা। তো আমি হেঁটে, আমার বাবা হেঁটে হেঁটে, মানে যেখানে বসছিলাম ওখান থেকে আবার বেশ মেন গেটটা একটু হাঁটতে হয়। তা আমি হেঁটে হেঁটে আমার বাবার সাথে যাচ্ছি মেন গেট পর্যন্ত। তো আমার হঠাৎ করে মনে হলো, পিছন ফিরলাম, মনে হলো উনি কিন্তু দাঁড়িয়ে আমার হাঁটাটাও দেখছিলেন যে আমি কীভাবে হেঁটে যাই, আমার মনে হয়েছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম। আসার পরে আবার নীরবতা, কোনো কথা নাই, কোনো কিছুই জানতে পারছি না। কি আমি ছবিতে অভিনয় করব কি করব না, এইসব কোনো কথাই নেই। আবার সেই একই রকম নীরবতাই চলতে থাকলো। আর আমি অপেক্ষায় রইলাম যে কবে কিছু, যে হ্যাঁ কি না জানবো। আপনার তো ভিতর ভিতর চাচ্ছেন যে একটু না, করি। আমার একটু মানে চলচ্চিত্রে আসবো এমনকি আমি কখনো ভাবিনি। চলচ্চিত্র তো একটা বিশাল ব্যাপার। তো আমি এমনি আমার স্কুল কলেজের যত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সবগুলোতেই আমি অংশগ্রহণ করতাম, এবং সবগুলোতেই আমি খুব বাহবা পেতাম। আমি স্কুলেও খুব ফেমাস ছিলাম, কলেজেও এমন ব্যাপার ছিল যে আমি কলেজে তখন পড়ি না, স্কুলে পড়ি, কিন্তু প্রফেসররা ওনারা আমাকে নিয়ে আবার ওনাদের কলেজের প্রোগ্রাম করতেন। তাতে করে কলেজের অনেক মেয়ে একটু মনক্ষুণ্ণ হয়ে, আমি শুনেছি পরে, বলেছে যে স্যার আমরা কলেজের মেয়ে থাকতে আমাদেরকে না নিয়ে আপনি স্কুলের পড়ুয়া মেয়েকে নিয়ে করেন। বলে যে না না, ও তো খুব ভালো করে, দেখছো না ও কত ভালো করে, তোমাদেরকেও তো নেই, তোমাদেরকে তো আর বাদ দিইনি। তো এই সমস্ত মানে আমার সমস্ত চিন্তা ভাবনা, কিন্তু চলচ্চিত্রে আসার ভাবনা আমার কখনোই ছিল না, কখনো ভাবিনি। কারণ জানি পড়াশুনোই করতে হবে আমাকে, লেখাপড়া ছাড়া তো আর কোনো কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। মানে অভিনয়ের যে ব্যাপারটা, ওটা আপনার বাই বর্ন বোধহয় ছিল, মানে হ্যাঁ, এটা হয়তো আমি মানে আমি বলবো যে হ্যাঁ, এটা বাই বর্নই বলতে পারেন। কোনো প্রশিক্ষণ নেই বা মনের ভিতরে চিন্তাও নেই যে আপনি কখনো অভিনয় করবেন, কিন্তু আপনি পারছেন করতে। আমার এই চিন্তা ভাবনা, আমার এইগুলো শুনতে গেলে আপনার কয়েকদিনই লাগবে এই ক্যামেরায় ধারণ করতে। আমার অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে, সেগুলা জানতে গেলে অনেক অনেক। যাই হোক, আমার একটা বই আছে, আমি নিজে লিখেছি, আমার বইটির নাম আজও ভুলিনি, আত্মজীবনী স্মৃতিকথা। সেটা পড়লে আপনি শুধু আমার জীবনের কথা জানবেন না, মানে চলচ্চিত্রের সমস্ত ব্যক্তি যারা ছিলেন, অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, ডাইরেক্টর, সবার ইতিহাস জানতে পারবেন। সবার কথা আমি লিখেছি। সবাই কিন্তু মনে হয় এইভাবে লেখেন আমি যেভাবে লিখেছি। তারপরে আমার পারিবারিক জীবন, আমার ফ্যামিলি, আমার ভাই বোন, আমার স্বামী জহিরজাহান, তার সব কথা, কাছ থেকে কি দেখেছি, কি হয়েছে, অনেক ইতিহাস আছে, বুঝলেন। এই ইতিহাস এই অল্প সময়ে শেষ করা যাবে না। বলছিলাম যে আপনি নিজে একটা ইতিহাসের অংশ, সেই ইতিহাস দেখেছেন যেটা, সেটা আপনি আবার লিপিবদ্ধ করেছেন। পরবর্তী প্রজন্ম যদি পড়তে পারে আসল কথাটা এবং সঠিক সত্যগুলো জানতে পারবে। এটা বড় ঘটনা। এবং আমি তো বিশ্বাস করি যে যারা আপনার মতো বা আপনার থেকে পরে এসেছেন সিনেমাতে, তারাও যদি তাদের অভিজ্ঞতাও লিখে যান, এটাও কিন্তু ভালো, মানে পরবর্তী প্রজন্মের জন্য। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম হয়তো এটা অবশ্যই পড়বে বলে আমি আশা করি। কিন্তু এখন যেটা আমি দেখলাম যে এখন বই পড়ার সময় যেন কারো নেই। এই প্রজন্ম বই পড়ার, শুধুই দেখি মোবাইল, শুধু মোবাইল হাতে। তো যাই হোক, একটা সময় ছিল, এখনো একেবারে নেই বলবো না, কিছু সংখ্যক লোক তো অবশ্যই বই পড়েন, বড় বড় লেখকদের বই,
পড়েন। তো যাই হোক, আমি তো ছোটোখাটো একজন লেখিকা, তো খারাপ লাগবে না মনে হয়, ভালোই লাগবে পড়লে। আর যারা পড়েছেন তারা অনেক ভূয়সী প্রশংসা করেছেন, এটুকু বলতে পারি। আপনি আপনার স্বামীর কথা বলছিলেন, জহির রাহেল সাহেব। উনি আমাদের আরেকজন কিংবদন্তি মানুষ এবং চলচ্চিত্র ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। তাকে নিয়ে একটু সত্যি ছোট্ট করে একটু জানতে চাই যে কি বলবেন আজকে। জহির রাহান ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রবাদ পুরুষ, বিশুদ্ধ চিন্তার রাজনীতিবিদ, মহান মুক্তিযোদ্ধা, সাহিত্যিক। তিনি সাহসী, দেশপ্রেমিক, মানুষের প্রতি ভালোবাসা, এসবই তার লেখনী আর চলচ্চিত্রেই উঠে এসেছে। তার যে জীবনযাপন ছিল অতি সাধারণ, পড়ুয়া ও কাজ পাগল মানুষ, আবার খুব রোমান্টিকও ছিলেন। এই সব জিনিস মানে সত্যি কথা বলতে কি, যখন আমি চলচ্চিত্র, সাহিত্য, রাজনীতি, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, এসব ক্ষেত্রে যখন অবক্ষয় দেখি, তখন সত্যি আমি জহির রাহানকে অনেক মিস করি, অনেক মিস করি। আমি শুধু একা তা বলবো না, এদেশের মানুষ তার মতো মানুষকে হারিয়ে অনেক 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 আমাদের সত্যি অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে, যেটা হয়তো আর কোনো দিন পূরণ হবে না। কেন এত বছরে এত দিন পার হলো দেশ স্বাধীনের পর। উনি দেশ স্বাধীনের পরপরই তো উনি নিখোঁজ হলেন। এত দিনেও কিন্তু এমন চলচ্চিত্র কেউ বানাতে পারেনি। আজকাল যে দুই একটা ভালো চলচ্চিত্র হচ্ছে না তা আমি ঠিক বলবো না, খুব রেয়ার দু একটা হচ্ছে, দু একজনে করছেন, কিন্তু এটা দিয়ে তো আর চলচ্চিত্রের পূর্ণতা আসবে না। এই চলচ্চিত্র অঙ্গনটা একটা বিশাল ব্যাপার, অনেক বড়। সেই জায়গাটাতে আমাদের প্রয়োজন ছিল জহির রাহানকে। কিন্তু এটা দুঃখজনক যে জহির রাহানকে আমরা অকালে, অসময়ে, ঠিক যখন দেশ স্বাধীনের পরে জহির রাহানের যে স্বপ্ন ছিল তিনি ওপার বাংলা যান, তখন কিন্তু আমি তার সাথে আমার শিশু সন্তানদের নিয়ে আমি তার স্ত্রী হিসেবে তার মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ছিলাম। তার সঙ্গে আমি অনেক কাজ করেছি। সেই সব দিনের কথা মনে হয় যে কত কষ্টের দিন, কিভাবে সন্তানদের নিয়ে কাটিয়েছি, একবেলা খেয়ে, একবেলা না খেয়ে, বাচ্চাদের দুধ পর্যন্ত কেনার টাকাও ছিল না। কিন্তু জহির রাহান এমন একজন মানুষ ছিলেন যিনি এই যে জীবন থেকে নেওয়ার একটা প্রিন্ট যেভাবেই হোক কলকাতায় যায়, কেউ নিয়ে গেছে, তো সেই ছবিটি মানে জীবন থেকে নেওয়া সেই প্রিন্টটি একটি হলে অনেক দিন চলে। চলার পর যে পয়সাটা অর্জন হয় মানে আসে ওই ছবি থেকে, তা প্রায় 4-5 লাখ টাকার মতো হবে। সব টাকাটাই কিন্তু উনি বাংলাদেশ মিশনের মুক্তিযোদ্ধাদের ফান্ডে দিয়ে দিয়েছিলেন। কিন্তু পাশাপাশি তখন আমার ঘরে অনেক সময় খাবারও থাকতো না, অনাহারে থাকতাম, এমন দিনও গেছে। এগুলো তো আর একটা ব্যক্তি জানতেন এই জিনিসগুলো, এই যে আমি যেগুলো আপনাকে বর্ণনা করছি, এই জিনিসগুলো আর একজন ব্যক্তি খুব ভালো জানতেন। তিনি সাংবাদিক আলমগীর কবির। তিনি আমার পাশের ফ্ল্যাটেই থাকতেন, প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী ছিল। তো এগুলো অনেক কাহিনী, দেখেন এত কাহিনী, মানে আমার সন্তানরা তখন খুবই ছোট, অনেক ছোট, মানে একজন তো হাঁটতেই শেখেনি এরকম। তো আমার মনে আছে তখন ওনার স্ত্রী ছিলেন ডক্টর নীলিমা ইব্রাহিমের মেয়ে, ওনার স্ত্রী ছিলেন। তো উনি ওনার কাছে রেখে, আমার দুই বাচ্চা রেখে আমি বাজারে পায়ে হেঁটে হেঁটে, বাজার বলতে ওইরকম বাজার না, মানে ফুটপাতের পাশে থাকে না এরকম ছোট ছোট টুকরিতে নিয়ে কিছু সবজি নিয়ে বসে, তখন আমি যেতাম আর ওখান থেকে ওই একটু বেগুন, আলু, পুঁই শাক,
দুটা সজনার ডাঁটা এরকম টুকটাক কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে ওই একসঙ্গে দিয়েই ওটা একটা সবজি করতাম, ওটা দিয়েই ভাত খেতাম। না এরকম না যে মাছ কিনে মাংস কিনে আলাদা করে রান্না করা, ওই ওই ওটা হয়নি কখনোই না। ওখানে যতদিন ছিলাম ওরকম সম্ভবই ছিল না। তো আবার উনি যখন বাজারে যেতেন তখন ওনার বাচ্চাও ছোট ছিল, ইলোরা, মেয়ের নাম ছিল ইলোরা, ওনাকে আবার আমার কাছে রেখে উনি যেতেন। তো এই আর কি জিনিস। তো ইতিহাস, অনেক ইতিহাস, বুঝলেন, জীবনের ইতিহাস। আমার জীবনটা ছোট্ট হলেও আমার পথ চলা, আমার ইতিহাস, আমার যে জীবনের যে কষ্ট, চড়াই দুঃখ, উতরাই খুবই বেশি। বড় ভালো, চড়াই উতরাই যাই বলেন, অনেক অনেক। আমার মনে হয় না যে চলচ্চিত্রের আর কোনো নায়িকার জীবনে এমন কিছু, এমন ঘটনা এমন আছে, বাকবদল, এমন ঐতিহাসিক ভালো মন্দ সব কিছু মিলে। তো এইগুলা মানে সত্যি এগুলা ভোলার নাই। এবং জহিরান তো সবসময় এমন কাজ পাগল ছিল যে আমার মনে পড়ে আমি একবার ওখানে ওই সময় আমি খুব অসুস্থ হয়ে গেলাম, তখন ডক্টর আমাকে বললেন একদম বেড রেস্টে থাকতে হবে, উনি নড়াচড়াই করতে পারবেন না। কিন্তু সেটা তো আর সম্ভব না। তো আমি দেয়াল ধরে, মনে আছে, দেয়াল ধরে ধরে আস্তে আস্তে করে রান্নাঘরে যেতাম, বাচ্চার দুধ তৈরি করতাম, কিছু একটা রান্না করতাম। আবার ওই যে একটা ছোট্ট টেবিল আর এক কাঠের টেবিল, একটা চেয়ার, ওই ডাইনিং টেবিল হিসেবেও ব্যবহার করতাম। আবার কখনো জহির ওখানে বসে বসে লিখতো, ওই টেবিলে রুটি তৈরি করতাম। তো এরকম করে দেয়াল ধরে ধরে যে রান্না করে নিয়ে এসে বাচ্চাদের খেতে দিতাম। আমার খাওয়ার কথা তো আমি ভুলেই যেতাম যে আমি খেয়েছি কি না খেয়েছি। এখনো অভ্যেসটা, এটা আমার জীবন ভর আমার এই অভ্যেস যে আমি মানে না খেয়ে, আমাকে যদি 2 দিন না খেয়েও থাকতে বলে আমি থাকতে পারবো, আমার খিদা টিদা লাগে না। কেন এই জানি জন্যই না। আপনি এখনো এই হ্যাঁ, বয়সে এসেও আমার যতটুকু শারীরিকভাবে ফিট আছেন, আমার মনে হয় যে অনেক বেশি খেলে থাকতে পারতেন না। জানি না সেটা কি না, ওই যাই অভ্যাসটা হোক। ভালো, মানে সাপে বর হয়েছে আপনার জন্য। হ্যাঁ, যেমন মনে করেন আজকের ঘটনাই বলি, হ্যাঁ। সেটা হচ্ছে যে আপনাদের সাথে কথা ছিল সকালে আসবেন, আমি তো আবার খুব সকালে উঠি, ভোরে ওঠার অভ্যেস আমার। উঠে প্রথমেই আমার কাজ হচ্ছে গাছে পানি দেওয়া, গাছের পরিচর্যা করা। আচ্ছা। আমি তো ভীষণ গাছ, ফুল, পাখি, প্রকৃতি পাগল ভীষণ ভাবে। মানে এটা আপনার দেখলে হাসবেন হয়তো যে এত পাগল মানুষ হয়। তো সকালবেলা উঠে যেটা করি ওগুলার পিছনে আমার প্রায় 2 ঘন্টা লেগে যায়। যদিও আমার বিশাল জায়গা নাই, কিন্তু বারান্দা, 3টা বারান্দায় যে ফুল গাছ এসব ওইসব, এই পানি দেওয়া কোনটা ঠিক আছে না আছে এইগুলা। তো আমি ভাবলাম যে এগুলো আজকে কি করা হবে না, তাড়াতাড়ি করে কোনো রকম একটু পানি দিলাম, আর কিছু করতে পারলাম না। তাই আমি ভাবলাম আমার রেডি হতে হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যে আমি ভাবছি আমি আবার টাইম মেনটেন করি খুব, মানে এটা অভ্যেস আছে আমার, মানে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। মানে আমি কোথাও গেলে কোনো জায়গায় আমি ঠিক সময় মতোই যাই বা টাইমটা মেনটেন করি। তো আমি কাপড় চোপড় পরে রেডি হয়ে, তাও মনে হলো যে আমার আধা ঘন্টা বোধহয় দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু এসে দেখেন আমরাই নেই। কথা ছিল যে 11টার মধ্যে সবাই আসবো। আমি কিন্তু 10-15 মিনিট লেট হয়েছে, আমি কিন্তু চলে এসেছি। এসে কি আর করব, কারো কোনো খবর নাই, খোঁজ নাই, ক্যামেরা নাই, লাইট নাই, কাট অ্যাকশন কিছুই নাই। আমি তো একা একা বসে বসে পাখি দেখছি, আবার ওই গাছে কোন ফল, আবার লোকদেরকে বলছি যে এটা এইরকম করো, ওইরকম করো, এগুলো ডাইরেকশন দিচ্ছি। এই করে সময় আর কাটছে না, এই হলো অবস্থা।